টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নিয়ে আমরা গত এপ্রিলের 1 তারিখ থেকে কথা বলে আসছি, সেই বিষয়টি প্রেসিডেন্ট বাইডেনের এক্সিকিউটিভ অর্ডারের বলে কারা পাচ্ছেন আমেরিকান নাগরিকত্ব। যারা এই যে 10 বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি দেশে থেকেছেন, অবৈধ বা আনডকুমেন্টেড, যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যারা এখানে এসেছেন, তাদের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ আবেদন করার দিন নির্ধারিত হয়ে গেছে আগামী আগস্ট মাসের 19 তারিখ থেকে। সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, আবেদন কি অনলাইনে করতে হবে নাকি হার্ড কপি দিয়ে পোস্টালের মাধ্যমে বা মেইলে পাঠালে চলবে কি না, কারা যোগ্য হবেন, যাদের নামে ডিপোর্টেশন আছে তাদের কি অবস্থা হবে, অথবা যারা একটু ভুল তথ্য উপস্থাপন করেছেন, যেটাকে আমরা মিথ্যে তথ্য দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে, যদিও তাদের স্ত্রী বা সন্তানেরা যদি 10 বছর এখানে থেকে থাকেন এবং সিটিজেনশিপ নিয়েও থাকেন, সেক্ষেত্রে কি হতে পারে ইত্যাদি নানান প্রশ্ন থাকবে আজকে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে। সুপ্রিয় দর্শকের বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা কথা দিচ্ছি আপনাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। এবং আজকে কি বিষয়ে আলোচনা করব সে বিষয়টি ইতোমধ্যে আপনার কাছে আমি বলেছি যে ইমিগ্রেশন সংক্রান্ত বাইডেনের স্বাক্ষরিত নির্বাহী আদেশ কার্যকরী হচ্ছে 19 আগস্ট থেকে। কারা পাচ্ছেন আমেরিকার গ্রিন কার্ড, এটি হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব, যেহেতু আগস্টের 19 তারিখ থেকে এই এক্সিকিউটিভ অর্ডার কার্যকরী হতে যাচ্ছে, সেক্ষেত্রে যারা আবেদন করবেন, আবেদন করার প্রক্রিয়া কি হবে, অনলাইনে করতে হবে না মেইলে হার্ড কপিতে পাঠাতে হবে, এবং অন্যান্য প্রশ্ন তো আসবেই। এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনি আলোচনা করবেন, কারণ যেহেতু আপনি এই প্রফেশনের সাথে জড়িত। এবং আমি জানি এবং বিশ্বাস করি ইতিমধ্যে যারা এই ধরনের ভুক্তভোগী যারা আছেন তারা অনেকেই আপনার কাছে এসেছেন, যোগাযোগ করছেন, তাদের কাজ আপনি করছেন, কিভাবে করছেন এবং কি কি ডকুমেন্ট তাদেরকে সংরক্ষণ করে রাখা দরকার আছে ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গভাবে আজকে আপনি উপস্থাপন করুন, যাতে যারা এটার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা উপকৃত হয়। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আচ্ছা, ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখিত, আমি নিজে আজকে স্টুডিওতে উপস্থিত থাকতে পারি নাই শারীরিকভাবে, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়েছে এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম যে আপনারা যে অগাস্টের 19 তারিখ থেকে যে ব্যাপারটা শুরু হবে, তো সেখানে মোটামুটি সবাই জানেন, যারা যাচ্ছেন তারা সরাসরি জানেন যে আপনি 10 বছর ধরে আছেন, অ্যাজ অফ জুন 17 এই দেশে আছেন, এটা প্রমাণ করতে হবে। আপনি ইলিগালি এখানে এন্ট্রিটা আপনার হয়েছে, এগুলো একটা। আপনার স্পাউস যিনি সিটিজেন, উনি আপনার জন্য যে পিটিশন করবেন, সেটা নর্মালি এখান থেকে আপনার গ্রিন কার্ড পাওয়ার কথা না, তো সেই জিনিসটাও ওনারা বিভিন্নভাবে, দুটা জিনিস আমার কাছে এই জন্য মনে হয় যে, একটা হচ্ছে প্যারোল ইন প্লেস, যেটা মিলিটারি স্পাউসের জন্য আগে থেকেই ছিল, আর হচ্ছে সেকশন 245I, এই যে এক্সেপ্টেন্সটা ছিল, এগুলোর কাইন্ড অফ একটা ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটাকে, স্কোপটাকে আরো এক্সপ্যান্ড করে এই জিনিসটা করা হয়েছে। এবং সুতরাং আমি আশা করছি না এটার বিরোধিতা করা হবে, কারণ এটার বেসিক যে আইনগুলা সেগুলা অলরেডি আছে।
এইগুলো একটা কথা। আচ্ছা, এবং এটা সবার জন্য না, শুধুমাত্র যারা ইউএস সিটিজেনের স্পাউসরা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন অগস্টের 19 তারিখের পর থেকে, এবং আগামী 3 বছর ধরে এটা করা যাবে। এই হচ্ছে মোটামুটি কথা, এবং এটা এক্সিকিউটিভ অর্ডারে আসছে। এবং প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটা এমনও হতে পারে আবার আরেকটা এক্সিকিউটিভ অর্ডারে এটা চলেও যেতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশনটা। সুতরাং যারাই সম্ভব তারা যেন যত দ্রুত আপনারা এই অ্যাপ্লিকেশনটা করে ফেলেন, যদি এটা সম্ভব হয়। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার কাছে প্রচুর লোকজন তো আসছেন এই ব্যাপারে, তো আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেই জিনিসটাই আমি চাই, এবং সেই ব্যাপারে লোকজন আসছেন। সেটা হচ্ছে সবার একই ধরনের সিচুয়েশন না। ধরেন আপনি এখানে 10 বছর ধরে আছেন, আপনি কোনো ব্যাপারেই কোনো কিছু করেননি, প্লাস আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আপনি বিবাহিত স্পাউস সিটিজেন, সুতরাং এই ব্যাপারে একটা স্ট্রেট কাট একটা ব্যাপার। কিন্তু বহু মানুষ আছেন যাদের এখানে ইমিগ্রেশন কোর্টে তারা ছিলেন, প্রসিডিংসে, রিমুভাল প্রসিডিংসে ছিলেন, এখনো আছেন, অথবা তারা অলরেডি ফাইনাল অর্ডার তাদের নামে আছেন, দ্যাট ইজ অর্ডার অফ রিমুভাল, অর্ডার অফ ডিপোর্টেশন ওনাদের নামে আছেন। আচ্ছা, তো এইরকম হলে অবস্থাটা কি হবে? বা যেন বলে তাদের স্পাউস গ্রিন কার্ড হোল্ডার, সিটিজেনশিপের সময় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিটিজেন হননি, এই হচ্ছে একটা ব্যাপার। তো বা অনেকের ফ্রড চার্জ আছে তাদের বিরুদ্ধে। তো এই সমস্ত বিষয় হলে তখন ব্যাপারটা কেমন হবে? তো এগুলা প্রথমে আমি যে ডিসকাশনটা করতে চাই, যারা ডিপোর্টেশন প্রসিডিংসে ছিলেন, হ্যাঁ, এবং সেটা শুধু এটা জেনারেট আমি ইউজ করলাম, কেউ কেউ হয়তো এক্সক্লুশন প্রসিডিংসে ছিলেন, কেউ ডিপোর্টেশন প্রসিডিংসে ছিলেন, বা এখন যেটাকে সবকিছু মিলিয়ে রিমুভাল প্রসিডিংস বলা হয়। তো যে ধরনেরই হোক, এবং যেই ধরনের চার্জিং ডকুমেন্ট আপনি পেয়ে থাকেন না কেন, এক্সক্লুশন থাকলে I-122, ডিপোর্টেশনে থাকলে অর্ডার টু শো কজ, এবং বর্তমানে নোটিস টু অ্যাপিয়ার, এই ধরনের চার্জিং ডকুমেন্ট দিয়ে আপনি যদি কোর্টে থাকেন বা আগে ছিলেন, তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট। একটা কথা মনে রাখতে হবে, ইমিগ্রেন্ট পিটিশন যেটা I-130 ইমিগ্রেন্ট পিটিশন যেটা স্পাউস করবেন, সেটা মাস্ট, সেটা একটা বেসিস ফর মুভিং ফরওয়ার্ড। এখন কিন্তু যদি আপনি কোর্টে থাকেন বা ছিলেন, মানে প্রসিডিংসে ছিলেন, রিমুভাল প্রসিডিংস, ডিপোর্টেশন প্রসিডিংস, তখন আপনি একই সাথে, যেমন এখানে কেউ যদি ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে সে ভিজিটর ভিসা এসছেন, উনি বিয়ে করলেন, উনি একই সাথে, বা H1-এ আছেন কি F1-এ আছেন, যারা আর কি ইন্সপেক্টেড এন্ড ভিসা নিয়ে অ্যাডমিটেড হয়ে আসছেন, বা আরো একটা গ্রুপ যারা পেরোল ইন, যেমন তাদের ডেজিগনেশন যদি থাকে অ্যারাইভিং এলিয়েন, হ্যাঁ, এরকম ভাবে যদি আসেন বা এসছেন, ওনারা ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হননি কিন্তু পেরোল ইন হয়ে আসছেন, ওনাদের জন্য এই ব্যাপারটা জড়িত না। তারা মানে একই সাথে I-130 ইমিগ্রেন্ট পিটিশন, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, I-765 ওয়ার্ক পারমিট, এগুলো সব ন্যাচারালি I-864 এখানে ইনভলভ থাকবে। এগুলো সবকিছু মিলিয়ে এভিডেন্স, যত সাপোর্টিং এভিডেন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং তার 3-4 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তারপরে একটা সময় ইন্টারভিউ হবে বা হবে না, তারপরে আপনি I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হবে। কিন্তু যারা ইমিগ্রেশন প্রসিডিংসে আছেন বা ছিলেন, তাদের ব্যাপারটা ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে। ওনাদের প্রথমে I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা অ্যাপ্রুভড হতে হবে, শুধুমাত্র ওইটা স্ট্যান্ড অ্যালোন। যে ইউএস সিটিজেন যে স্পাউস আছেন, হ্যাঁ, উনি প্রথমে শুধুমাত্র, ফরগেট অ্যাবাউট I-485 নাম, উনি I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা, মানে যেটা আপনি কালকেই ফাইল করতে পারেন, অ্যান্ড ইউ ডু দ্যাট টুমরো। কোনো এই ব্যাপারে কোনো যেন সংশয় না থাকে। তাদের স্পাউস যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলেও হবে, যদি দেখা যাচ্ছে যে উনি এর মধ্যে সিটিজেন হয়ে যেতে পারবেন। অনেকেই আছে 7 বছর ধরে আছেন, আজকেও এসছে, মানে এরকম লোকজন প্রতিনিয়ত আসছে, কিন্তু সিটিজেন হন নাই। আপনি সিটিজেন হয়ে যান, বিকজ আপনার 3 বছরের একটা উইন্ডো আছে, ফলে আপনি হয়তো দেখা গেলো 1 বছরের মধ্যেই সিটিজেন হয়ে যেতে পারবেন। তো ফলে
এবং তারপরে গিয়ে বাকি প্রসেসটা শেষ করবেন। কিন্তু ইমিডিয়েটলি I-130 ইমিগ্রেন্ট পিটিশন, যিনি পিটিশনার স্পাউস, যিনি গ্রিন কার্ড সিটিজেন, উনি ফাইল করে দিবেন। আচ্ছা, এবং ওইটা হতে বর্তমানে বেশ সময় লাগছে। হ্যাঁ, তো ফলে ওইটা করবেন, এবং ওইটা যেহেতু আপনি প্রসিডিংসে ছিলেন, এটা ফর্মালি ইজ এ সাসপেক্ট ম্যারেজ, ফলে আপনাকে স্পেশালি করতে হবে, এটা মনে রাখবেন। অন্য জন যেভাবে করে I-130 ইমিগ্রেন্ট পিটিশন করে সেই রকম না, এখানে ম্যারেজ এক্সামশনের ব্যাপার আছে। হ্যাঁ, বোনাফাইড ম্যারেজ এক্সামশন অ্যাফিডেভিটের ব্যাপার আছে। মোট কথা হলো একটু সাবধানে থাকবেন। তারপরে আপনি উকিল মুক্তার ধরবেন না নিজে নিজেই করবেন, সেটা পাগলের বুঝ নিজেও বুঝে, সেটা হলো পরের কথা গেল। আচ্ছা, তো শুধুমাত্র I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা কাইন্ডলি করবেন, ওইটা অ্যাপ্রুভড হতে হবে। হ্যাঁ, এবং ওইটার জন্য স্পেশাল ইন্টারভিউ, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, তো ওইটা হওয়ার পরে আপনি কোর্টে যাবেন। যখন আপনি একবার প্রসিডিংসে পড়ে গেছেন, মনে রাখবেন I-130 ইমিগ্রেন্ট পিটিশন USCIS এর জুরিডিকশনে, ওইটা কোর্টের নাম। কিন্তু আফটার দ্যাট I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওইটা তখন কোর্টের জুরিডিকশনে। আনলেস আপনি যখন এটা নিয়ে কোর্টে যাবেন, মানে কোর্টে গেলে যেতেই হবে না, আপনার মোশন করতে হবে। হ্যাঁ, ওটার জন্য আপনি সাবধানে করেন আর কি, মোশন করতে হবে। আচ্ছা, যদি না বুঝেন তখন কি করতে হবে এটা আপনি বুঝবেন। কি করতে, তো মোশন করতে হবে, এবং তার সাথে আপনার রিলিফ অ্যাপ্লিকেশনটা কি, এই যে 485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ফরগেট অ্যাবাউট ওয়ার্ক পারমিট, মানে যেটা জন্য মেনে আসে যে আগে ওয়ার্ক পারমিট, এইখানে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলতেছি না, আপনার যে ইভেন্ট করতে পারতেছেন সেটি অনেক। সুতরাং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং এটার সাথে যে সমস্ত সাপ্লিমেন্ট বা যাই বলা হয় এর মধ্যে এগুলো আসবে, ওগুলা সহ আপনি কোর্টে মোশনটা করবেন। মোশন যদি গ্র্যান্ট হয়, এটা ওপেন হয়, তখন কোর্ট দুইভাবে করতে পারে। কোর্টের মধ্যেই আপনার গ্রিন কার্ড মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাডজুডিকেশন হওয়ার কথা। কিন্তু অনেক কোর্ট, যেমন নিউ ইয়র্কের কোর্ট, ওরা ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা করি, আমরা পুরো প্রসিডিংসটা টার্মিনেট করাই নিয়ে আসি মোশনের মাধ্যমে করে USCIS এর কাছে, তখন আপনি যেতে পারেন I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তো যখন ফাইলটা হবে, তখন তার ভিত্তিতে আপনি I-765 ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করতে পারেন, তার আগে না। তো তাহলে এইটা হচ্ছে আপনার যারা কোর্টে আছেন। আবার এর মধ্যে প্রচুর লোক আছেন, এবং এই ব্যাপারে মোটামুটি অনেকেই জানেন যে প্রচুর ফ্রড হয়। হ্যাঁ, এই নাকি একটু এদিক ওদিক, হ্যাঁ, নাম না, ইটস এ টোটালি ডিফারেন্ট নেম। তারপরে ডেট অফ বার্থ, সেটাও নাকি এদিক ওদিক, বা নাম যাই করেন, কিন্তু এই ডেট অফ বার্থ চেঞ্জ করবেন, আবার বলবেন যে না এটা ফ্রড না, এইসব চলবে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. মোট কথা হচ্ছে এখানে ফ্রড চার্জ আসবে, তখন আবার আপনার ফ্রড চার্জের ওয়েভারের ব্যবস্থা করতে হবে। সুতরাং দেখবেন এই যে এক্সিকিউটিভ অর্ডার আসলো, আপনার মানে আপনার না বেগম সাহেব না, মানে স্পাউস আর কি, হ্যাঁ, উনিও সিটিজেন বা সিটিজেন হয়ে যাবেন, 10 বছর ধরে আপনি আছেন, তাই বলেই যে আপনি এগুলো সব পাবেন তাহা নয়। সুতরাং আপনারা দ্রুত মুভ করেন। আরেকটা জিনিস, আপনার হয়তো দেখা গেল, মানে দেখা হলো না, যে কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য আপনার যেটা দরকার, আপনার গুড মোরাল ক্যারেক্টার দেখাইতে হবে। আপনার যে কোনো অ্যারেস্ট রেকর্ড নাই, সেটার জন্য ব্যবস্থা করেন। সেটার জন্য যে সমস্ত জায়গায় যা যা করতে হয় এটা আপনি করেন। আচ্ছা, 10 বছর ধরে আছেন বা তারও বেশি সময় ধরে আছেন, যদি আপনি 15 বছর ধরে আছেন, 15 বছরেরই, শুধু 10 বছরের না, ট্যাক্স রিটার্ন জোগাড় করেন। আচ্ছা, ট্যাক্স রিটার্ন কিভাবে? শুধুমাত্র আপনার যে কপিটা, যেটা নরমালি সাইন করাও না, সেটা দিলে হবে না, ট্যাক্স ট্রান্সক্রিপ্টটা জোগাড় করেন। অনলাইনে যান, সাধারণত 4 বছরের পাওয়া যায়, কিন্তু আগের এগুলা কি করবেন, তখন ওইটার একটা ফর্ম আছে। আপনারা এই ব্যাপারে অ্যাকাউন্টেন্ট যে ম্যাডাম বা সাহেবরা আছেন, ভাইরা আছেন, তাদের সাথে যোগাযোগ করেন। মোট কথা হচ্ছে যত বছর ধরে আছেন ট্যাক্স রিটার্নের জোগাড় করেন। আবার এখানে কথা আছে,
আপনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন ওই বেশি পাওয়ার জন্য, ওই যে পয়সা ফেরত পাওয়ার জন্য, হয়তো যা ইনকাম দিয়েছেন মানে আপনি নিজেও এখন চিন্তা করতে লজ্জা করবেন। হ্যাঁ, ফলে দরকার পড়লে ওটা অ্যামেন্ডমেন্ট করেন, যেভাবেই হোক একটা মানে আপনাকে টু দ্যাট স্যাটিসফ্যাকশন আপনাকে দেখাতে হবে যে আপনি ভদ্রলোক মানুষ, ভদ্রমহিলা মানুষ। হ্যাঁ, আপনি এটা কাইন্ডলি আপনার যেই মানে যেটা একটা ডিসেন্ট একটা ট্যাক্স রিটার্ন যেন থাকে, আচ্ছা এগুলা দিবেন। তারপরে যত ধরনের ভালো কাজ টাজ করেছেন, হ্যাঁ এগুলি কি কোথাও লেখা আছে? না। কে বলেছে? আমি বলতেছি। যে কোনো গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে, সিটিজেনশিপ পাওয়ার, ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভালো মানুষ, আপনি এটা যোগ্য, এটা পাওয়ার যোগ্য, আপনি ভালো মানুষ, সোজা কথা। তো ফলে আপনি যাই করেছেন, কোথাও হয়তো মসজিদে আপনি দান করেছেন, হ্যাঁ পুলিশ বেনাভোলেন্ট অ্যাসোসিয়েশনে আপনি দান করেছেন, হ্যাঁ ভালো একটা কাজ করেছেন, ইভেন দেশে আপনি একটা স্কুল করেছেন, এই যে ভালো যা কাজ টাজ করেছেন এইটা, আর আপনার কোনো অ্যারেস্ট রেকর্ড নাই, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, থাকলেও ওগুলা হয়তো দেখা গেল ওগুলা প্রিন্ট ডাউন করে হ্যাঁ ছিল, এটা ডিসমিসাল হয়ে গেছে, এগুলার সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন টানতে হবে। এগুলা দিকে দেখা গেলো একটা আছে কেন্টাকিতে, তখন আপনি কেন্টাকিতে থাকতেন বা বেড়াইতে গেছেন, ওইখানে বিপদে পড়ছেন, কোনোটা পেনসিলভেনিয়াতে, কোনোটা মানে কত জায়গায় যে আমাকে অনেক সময় যেতে হয় নিজে। হ্যাঁ, আমি যে জিনিসটা অনুরোধ করব, এটা এক্ষুনি শুরু করেন। হ্যাঁ, FBI রিপোর্ট আনবেন, এক্ষুনি শুরু করেন, কারণ এগুলা আস্তে আস্তে অনেক দিন লেগে যাবে, অনেক দিন লেগে যাবে এগুলো আনতে। হ্যাঁ, কিন্তু আপনি তো ন্যাচারালি চান যত তাড়াতাড়ি আপনি ফাইল করতে পারেন। আচ্ছা, এর মধ্যে যেটা বললাম, যদি কারো স্পাউস সিটিজেনশিপের অলরেডি যোগ্য হয়ে গেছেন, ইমিডিয়েটলি ওনার সিটিজেনশিপের জন্য ফাইল করে দেন কালকের মধ্যে, সবকিছু কালকের মধ্যে। হ্যাঁ, পরশু দিন না, কালকের মধ্যে, কিচ্ছু লাগে না। N like Nancy -400, ভেরি সিম্পল। হ্যাঁ, যত লম্বাই হোক, আপনার নাম কি, বাবার নাম কি, মানে স্পাউসের নাম কি, এগুলো দিতে কতক্ষণ লাগে, দিবেন। আচ্ছা, 5 বছরের ট্যাক্স রিটার্ন দিবেন, ওই যে বললাম আবার ট্রান্সক্রিপ্ট, এমনি কপিটা গেল। তারপরে আপনার যে গ্রিন কার্ডের কপি, সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপি, আপনার পাসপোর্টের কপি, হ্যাঁ বেশি কিছু না, এগুলো দিয়ে ফাইল করে দেন তাড়াতাড়ি। রিসিপ্ট নোটিশটা আসুক, ফিঙ্গারপ্রিন্টটা মনে রাখবেন, এর মধ্যে আবার দেশে দৌড়াদৌড়ি করবেন না ফাইল করে। সেটা তো হচ্ছে আপনি যেটা বললেন যে আপনার স্পাউস বা ছেলে মেয়েদের সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে, তো এক্ষেত্রে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছিল তারা কি করবে, এবং যারা ফ্রড কেস আছে যাদের বিরুদ্ধে তারা কি করবে, এবং কিভাবে কি করলে তারা আবার এই সুবিধাটা পেতে পারে সে বিষয়টা নিয়ে কথা বলেছেন, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই কথাগুলো আপনি বললেন। এখন যে প্রশ্নটি হচ্ছে যে এই যে যারা এখন আবেদন করবে তারা তো আর 1 মাসের মতো বা 1 মাসের কম সময় আছে, এর মধ্যে যে সমস্ত আপনি চাহিদার পত্রের কথা বললেন অর্থাৎ ডকুমেন্টসের কথা বললেন, সেই ডকুমেন্টসগুলো তো তারা জোগাড় করবে, কিন্তু এই আবেদনগুলোকে এই মুহূর্তে আপনার কাছে যদি আমি যাই যে আমার এই কাগজপত্র নিয়ে আসছে, আমি এখন ফর্মটা দেখতে চাই, এই ফর্মটা কি আদৌ এসেছে বা অনলাইনে পাওয়া যাচ্ছে কি না, সেই বিষয়টি কি আপনি একটু এনশিওর করতে পারেন? প্রথম কথা হচ্ছে এটার বেসিক যে ব্যাপারটা, একটা হচ্ছে I-130 ইমিগ্রেন্ট পিটিশন, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, কিন্তু বাকি যদি আরো কিছু থাকে যেগুলো সবকিছু এসে এখনো পৌঁছেছে, দ্য আনসার ইজ নো। আপনারা uscis.gov লাইক ভিক্টর এই সাইটে গিয়ে একটু খোঁজ খবর রাখেন। হ্যাঁ, আপনার আরো সময় আছে, এর মধ্যে এগুলোর কাজ চলতেছে। হ্যাঁ, যদি এর বাইরেও নতুন কোনো আরো সাপ্লিমেন্ট, যেমন সেকশন 245 আয়ের আন্ডারে যারা করতো তাদেরকে সাপ্লিমেন্ট এ ফাইল করতে হতো। যেমন এটা একটা নতুন জিনিস, যারা স্পাউস করে তারা শুধু I-130 ইমিগ্রেন্ট পিটিশন করলে হবে না, I-130 এ ক্যাপিটাল এ একটা সাপ্লিমেন্ট বেরিয়েছে, এগুলা দিতে এইভাবে করে আরো যদি কিছু আসে আমি অবাক হব না। হ্যাঁ, আর আমি অবাক হচ্ছি, এটা নিয়ে কথাবার্তা কতটুকু হয়েছে জানি না। আমি তো আপনারা মোটামুটি রেডি থাকবেন, একটা ফাইন দিতে হইতে পারে। হ্যাঁ, যেমন সেকশন 245 আপনি যে এখানে করবেন, হ্যাঁ এই যে নর্মাল প্রসেসের বাদ দিয়ে যে আপনাকে একটা বেনিফিট দিবে,
হ্যাঁ, আমি তো ওরা না চাইলেও আমার তো মনে হয় যে মানে একটা ফাইন ধরে দেওয়া উচিত। সেটা তো দিতে আমরা কোনো মতেই গররাজি নই, কারণ দীর্ঘদিন ধরে যে কষ্টটা আমরা করছি সেই কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য ফাইন যদি দিতে হয় অবশ্যই দেবে। সে বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো যে এই কাগজপত্র নিয়ে শুধু কি অনলাইনেই আবেদন করতে হবে নাকি আমরা পোস্ট মেইলের মাধ্যমে হার্ড কপি দিয়েও আমরা করতে পারবো কিনা, এই প্রশ্নটি থাকবে। তবে অনেকক্ষণ ধরে আমাদের বেশ কিছু দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো একটু নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, ইমিগ্রেশন ও প্রিমিয়াম সার্ভিস নামে কোনো কিছু আছে নাকি? যদি তাকিয়ে থাকে তাহলে ওটা তো আমাকে বিশ্লেষণ করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। জি আছে, হ্যাঁ, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে যেমন H1, L1, কোনো I-140 ইমিগ্রেন্ট পিটিশন, এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ আপনার ওই দ্রুত, যেমন 2 সপ্তাহের মধ্যে কি 45 দিনের মধ্যে অ্যাডজুডিকেশনটা, নট নেসেসারিলি যে এটা অ্যাপ্রুভড হতে হবে, এটা ডিনাইড হতে পারে, আরো কিছু তথ্য চাইতে পারে। এই ধরনের কাজ দ্রুত করার জন্য হ্যাঁ $2500 এক্সট্রা দিয়ে হ্যাঁ I-907 একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা দিয়ে প্রিমিয়াম প্রসেসিং করা যায়। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ওই প্রশ্নটাই আপনাকে আমি করতে চাচ্ছিলাম যে সর্বক্ষেত্রে বলতে যেটা আমাদের কমিউনিটির সবচেয়ে বেশি চাহিদা, ধরেন ফ্যামিলি ভিসা ক্যাটাগরি যেগুলো আছে, F1, F2 বা F4 যেগুলো আছে, সেই ক্ষেত্রে কি প্রিমিয়াম প্রসেসিংটা কার্যকরী? আনসার ইজ নো। এটা বিশেষ করে, এবং ধন্যবাদ এই ইস্যুটা তোলার জন্য, হ্যাঁ, বিকজ অনেকেই ইভেন দেশের থেকে, কারণ এই অনুষ্ঠান তো শুধু এখান থেকে থাকে না, বাইরের থেকে, হ্যাঁ, তারা অনুরোধ করে, প্রেশার দেয়, এই 2500 টাকা দিয়ে নাকি কালকের মধ্যে গ্রিন কার্ড পাওয়া যায়, আপনারা তাড়াতাড়ি আমাদেরকে নিচ্ছেন না কেন, ইত্যাদি। দ্য আনসার ইজ নো, সর্বক্ষেত্রে নয়। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার উত্তর পেয়েছেন। যদি আপনার এই প্রিমিয়াম প্রসেসিংটা যেটা আমরা বললাম যে F1, F2, F2B বা F4, F3 ক্যাটাগরির জন্য যদি আপনি মনে করে থাকেন যে এটার জন্য আপনি প্রশ্ন করেছেন, তাহলে আনসার ইজ নট নো একেবারে। আর তবে যেগুলো আছে, যেগুলো স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে যেগুলো আছে, যে ভিসাগুলো বিশেষ করে H1 যেগুলো বলা হলো, সেগুলোর ক্ষেত্রে হলে আপনার $2500 অতিরিক্ত ফি দিয়ে প্রিমিয়াম প্রসেসিং করা যেতে পারে। আশা করি আপনার উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রব, বরস্তন বলছি। জি, আমার একটা প্রশ্ন হইলো, বলতাম নি? হ্যাঁ নিশ্চয়ই, আমরা শুনছি। আমার একটা প্রশ্ন হইলো, আমার আমেরিকার আওয়ার হইলো আজ 7 বছর। আচ্ছা, আমার মেয়ে আনছে, মেয়ে হইলো আপনার সিটিজেন, ইউ সিটিজেন। ওর এপ্রিল বাদে আমরা আইছি, আমার হাজবেন্ড ওয়াইফ আইছি, 7 বছর চলে। 4 বছর রইয়া ওর মা চলে গেছে বাংলাদেশ, আর আইছে না, কখন চায় আবার আইবার লাগি। আর এতুর মাঝে আমি সিটিজেন হয়ে গেছি আজ 1 বছর ধরে। এখন আবার আমার হার্টে প্রবলেম আছে, আমি 2-3টা রিং পরাইছি, আমার একটু সমস্যা চলতে, পরে কিভাবে আনা যায় পরিবারে, ওটা একটু জিজ্ঞাইতাম আসছিলাম, আমি পরামর্শ লইতাম আসছিলাম। অনেক ধন্যবাদ জনাব রব আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, আমার সালাম গ্রহণ করুন। অনেক ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন। আচ্ছা, তো এস লাইক স্যাম, বি লাইক বয়, ড্যাশ 1 SB1 ভিসা বলে একটা জিনিস আছে, রিটার্নিং রেসিডেন্ট ভিসা। হ্যাঁ, ওই এমবেসিতে অ্যাপ্লাই করবে, করে তারপরে এখানে গ্রিন কার্ড কাইন্ড অফ ক্লিন করে চলে আসবে। কারণ 1 বছরের বেশি সময় যদি বাইরে থাকেন পারমিশন ছাড়া, তাহলে আপনার গ্রিন কার্ড নেই। তো যাই হোক, আগের গ্রিন কার্ডের কপিটা নিয়ে, এবং আপনার আবারও এফিডেভিট অফ সাপোর্ট ইত্যাদি লাগবে, হ্যাঁ, এগুলা করে আপনারা উনি আবার এখানে চলে আসতে পারবে গ্রিন কার্ড নিয়ে। আর আরেকটা অল্টারনেটিভ হয়, যেটার হয়তো প্রয়োজন পড়বে না, এটা যদি না হয়, আরেকটা হচ্ছে আপনি যেমন সিটিজেন, কি আপনার মেয়ে যেমন করে এনেছেন,
আবার ওইভাবে অ্যাপ্লাই করে আবার আসতে পারবেন। তো ওইটাতে অনেক সময় লাগার কথা, হ্যাঁ, কিন্তু আপনার এইভাবে করে উনি যদি চলে আসেন, আরেকটা হয় উনি এমবেসিতে গিয়ে একটা ট্রাই করতেই পারে, সেইং অল দিস সিচুয়েশন, উনি ভিজিট করতে এখানে চলে আসতেই পারেন, এসে তখন এইখানে সবকিছু একসাথে ফাইল করে দেবে, এখানে উনি থেকে গেল, আর প্রসেসিং এখানে চলবে, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, I-130 এটসেট্রা যা যা করতে হয়। তো এইভাবে করে, কারণ অনেক সময় হয় যে গ্রিন কার্ড উল্টো করে দিয়েছেন কোনো, কিন্তু উনি ওই ভিজিটর ভিসা নিয়ে চলে আসছেন, ওখানে বললে ওনারা যা করার এটা করবে, যদি না দেয়, না দিলে তখন SB1 গেলেন। কিন্তু কথা হচ্ছে ইয়েস, উনি আসতে পারে, আপনি কাজ শুরু করেন। SB1 এর ক্ষেত্রে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? ওগুলো তো আমাদের মোটামুটি জানা। আমি এগুলোর উত্তর দেই না, বিকজ আমি নিজেও জানি না। মোটামুটি সাধারণ দাবি করে এটা, আমি ওটার উত্তর দেব না। আমরা সাধারণভাবে যদি বলি, হয়তো কম বেশি হতে পারে, সাধারণভাবে কতদিন সময় লাগতে পারে? না, কোনো কিছুরই এই ধরনের কোনো উত্তর আপনি আমাকে কাইন্ডলি যদি ক্ষমা করেন, আমি উপকৃত হব। আমি কোনো সময় টময় গেলে বলি না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জনাব রব, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। কালকেই আপনি শুরু করবেন, ওইটা আপনি করছেন কিনা সেটা হচ্ছে বিবেচ্য। আপনি অসুস্থ, কিন্তু এদিক দিয়ে একটু চিন্তা করি, এই করতে করতে 2 বছর গেছে গিয়া, ওগুলা বন্ধ করে কালকের মধ্যে কাজ শুরু করেন, সেইটা হচ্ছে প্রয়োজনীয়। তারপরে কতদিন লাগবে, এক এক সময় এক এক রকম লাগে। ওকে, আমরা বুঝতে পেরেছি জনাব রব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি 3টা উপায়ের কথা বলা হয়েছে আপনাকে, আপনি এর মধ্যে যেটিকে আপনার জন্য সহজ মনে হয়, বা যেটি মনে করলে যে আপনি মনে করেন যে আপনার স্ত্রী, আমরা আমাদের আলোচনার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে আপনি যেটিকে উত্তম মনে করেন, নিজের জন্যে সহজ মনে করেন যেটির জন্যে, সেটির জন্য আপনি কালকেই আবেদন করে দেন। তাহলে আশা করি যে আপনার স্ত্রী খুব শীঘ্রই আসতে পারে, কারণ আপনারও হার্টে রিং পরানো, আপনি অসুস্থ। সুতরাং আশা করি যে এরূপ অবস্থায় আপনার সঙ্গিনী যদি আপনার পাশে থাকে, মনস্তাত্ত্বিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে, উভয় দিক থেকে আপনি ভালো থাকবেন, সেই প্রত্যাশা আমাদের রইল। তো আমাদের আরও দর্শক সাথে আছেন, তো সবগুলো প্রশ্নেরই উত্তর আমরা নেব, তবে একটি বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও দর্শক আমাদের টেলিফোনে আছেন, আমরা তাদের ফোনগুলো একটু নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় করুন। একটু সময় দিতেন। জি, আচ্ছা, আমি এর আগে যে কথাটা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম, যাদের ফ্রড মানে প্রতারণার ব্যাপার আছে ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে ওয়েভারের ব্যাপারটা, ফ্রড ওয়েভারের ব্যাপারটা, সেখানে আপনাদের জানতে হবে যে আপনার এই ফ্রড ওয়েভারের জন্য কোয়ালিফাইং রিলেটিভ লাগবে। তো একজন হচ্ছেন স্পাউস, আর হচ্ছেন প্যারেন্টস, হ্যাঁ, যারা সিটিজেন অর গ্রিন কার্ড হোল্ডার, আপনার মা বাবা এবং আপনার মানে স্পাউস, চিলড্রেন না। তাদের এক্সট্রিম হার্ডশিপ হতে হবে, হ্যাঁ, যদি আপনাকে এই রিলিফ না দেওয়া, আপনাকে বের করে দেওয়া হয়, এইভাবে একটা প্রমাণ করতে হবে। মনে রাখবেন, জাস্ট বাচ্চা কাচ্চা থাকলেই হবে না, হ্যাঁ, এবং যতটা পারা যায় মেডিকেল প্রবলেম যদি থাকে সেটা একটা ব্যাপার, আর তা না হলো যে সাইকোলজিক্যাল বিভিন্ন ইস্যুজ আছে, হ্যাঁ, আপনারা, এবং এগুলা মেডিকেলি এটা ডকুমেন্টেড করতে হবে। তো করে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন, যাদেরই এই ধরনের সমস্যা আছে, তাদের যে মা বাবারা আছেন, হ্যাঁ, স্পাউস আছেন, ওনাদের এই ধরনের কি কি সমস্যা আছে, ওই ডকুমেন্টগুলা, ওই ধরনের মেডিকেল রিপোর্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে যে সমস্ত রিপোর্ট আনা যায়, এগুলা জোগাড় করার একটু চেষ্টা করবেন।
এবং এটা খুব প্রয়োজনীয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাকে লাইনে রেখেছিলাম আসলে গুরুত্বপূর্ণ বিষয়টি শেষ করার জন্য, তা না হলে হয়তো আরও অনেক টেলিফোন আসবে, আমরা সময় না থাকলেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি কথা বলতে পারতাম না, তাই আপনাকে বসিয়ে রেখে আমরা এই আলোচনাটি করলাম। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বুলুকলেন থেকে বলছি, মোহাম্মদ মহিনুদ্দিন। জি, আমি 2011 সালের নভেম্বরে আমার বাইরের জন্য অ্যাপ্লাই করছি। আমি রিসিভিং লেটার পাইছি, কিন্তু আমি কোনো অ্যাপ্রুভ লেটার পাই না। এই জন্য এইখানে কি আপনাদের কোনো সহযোগিতা পাইতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, আপনি 2011 সালে অ্যাপ্লাই করেছেন ভাই বোনদের জন্য। আরো 3 বছর পর্যন্ত সময় আছে যাতে করে এটা অ্যাপ্রুভাল সম্ভব হয়। আপনি ওনাদেরকে একটা চিঠি দিতেই পারেন, আপনার যে রিসিট নোটিশটা আছে ওটাকে অ্যাটাচ করে আপনি একটা চিঠি দিতে পারেন যে আমার এই ধরনের অবস্থা, আমি এইভাবে অ্যাপ্লাই করেছি, এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল পাইনি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি একটু খেয়াল করেন যে আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে ওটা কি আপনি জানিয়েছেন কিনা। না জানিয়ে থাকলে আপনি দুইভাবে, এটা ফর্মটা হচ্ছে ক্যাপিটাল A ক্যাপিটাল R ফর রবার্ট AR-11, এটা অনলাইনে পূরণ করতে হবে, করে একটা প্রিন্ট আউট বের করবেন যেখানে একটা রেফারেন্স নাম্বার আসবে, কনফার্মেশন নাম্বার বা একটা নাম্বার, প্লাস একটা সিগনেচারের জায়গা থাকবে, ওটা সাইন করবেন। করে ওটার পেছনে বা সেকেন্ড পৃষ্ঠায় একটা অ্যাড্রেস পাবেন, ওই অ্যাড্রেসে এটা সার্টিফাইড মেইল করবেন। হ্যাঁ, কারণ হয়তো চিঠি এসছে আপনি পান নাই কোনোভাবে। যাই হোক, মোট কথা হচ্ছে এটা আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন, মানে লিখতে পারেন, বা এইভাবে করে সার্টিফাইড মেইলে চিঠি দিতে পারেন। ওই যে রেফারেন্স নাম্বার, রেফারেন্স যেই লেটারটা, রিসিট নোটিশটা দিয়ে যে আপনি এটা জানতে পারতেন। কিন্তু অনেকেরই এরকমের হয় না, অনেকের সাথে সাথেই অ্যাপ্রুভাল হয়ে যায়, আর অনেকের অনেক পরে হয়। তো হলেও এটা কেন বললাম, 2008 সনে যারা অ্যাপ্লাই করেছেন ওনাদেরটা এখন কারেন্ট, মিনিং আপনার যদি এটা অ্যাপ্রুভাল হয়েও যায় তারপরেও এখন কোনো লাভ হবে না। ওই যে আরো 3 বছর অপেক্ষার পরে তখন আপনি ওই অ্যারাউন্ডে 2টা জিনিস পাওয়ার কথা, একটা হচ্ছে সেই অ্যাপ্রুভাল, হ্যাঁ, অথবা আরো জিনিসপত্র চাইবে আপনার কাছে, ওগুলো যেন আপনি মিস না করেন। আর ওই অ্যাপ্রুভালটা ছাড়াও আরেকটা জিনিস আসার কথা ফ্রম ন্যাশনাল ভিসা সেন্টার। হ্যাঁ, ওই স্টেট ডিপার্টমেন্টের এখানে একটা মিডল একটা জায়গা, যারা প্রসেস করে তারপরে কনসুলেটে ফাইলটা পাঠায়। তো সেখান থেকে একটা কেস নাম্বার আর একটা ইনভয়েস নাম্বার আসবে, ওটা দিয়েও ওখানে একটা সাইটে যেতে বলে, ওখানে গিয়ে দেখবেন 120 টাকা আর 325 টাকা দিতে হবে। তো ওই জিনিসটা দেখবেন যেখানে দেওয়া যায় ওইটা ক্লিক করলেও কাজ হচ্ছে না, কারণ এটা এখন কারেন্ট হয়নি। সুতরাং এটা একটু কাইন্ডলি অপেক্ষা করতেই পারেন। আর যদি মনে করেন আপনি একটা চিঠি দিয়ে দিলেন, হ্যাঁ, ওনাদেরকে, এই জন্য এই উকিল মুক্তারের কাছে গিয়ে আবার পয়সা দিয়ে এর থেকে নিজে নিজে একটা চিঠিপত্র দিয়ে দেন, সার্টিফাইড মেইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। মহিউদ্দিন, আপনার প্রশ্নের জন্য আশা করি আপনার প্রশ্নটি খুব বিস্তারিতভাবে আলোচক বলে দিয়েছেন, এবং আমার মনে হয় না যে প্রশ্নটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয়েছে। সুতরাং যে টেনশনের মধ্যে আপনি আছেন, এই বিষয়গুলো যদি আপনি অনুসরণ করে কাজ করেন তাহলে নিশ্চয়ই আপনার এই যে টেনশন যেটা আছে কাজ করছে সেটা অন্তত দূর হবে। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। তো আমরা, আমাদের হাতেও সময় নেই, খুব অল্প সময় আমাদের হাতে আছে, 2-1 মিনিট আমরা কথা বলতে পারবো। তো শেষে যে প্রশ্নটি, আজকের আলোচনার যে প্রশ্নটি সম্মানিত আলোচকের কাছে আমার ছিল, সেটি আমি বলতে চাই যে এই যে বিষয়গুলো যেটা আমরা আলোচনা করলাম, যে এবং আবেদনের যে বিষয়টি, এটি কি শুধু অনলাইনেই করতে হবে নাকি মেইলে পাঠালেও চলবে হার্ড কপির মাধ্যমে? এটি সম্পর্কে যদি একটু বলেন তাহলেও অনেকে সিদ্ধান্ত নিতে পারবে। দুভাবেই সম্ভব, আনলেস তারা ওই সময় কোনো বিশেষভাবে বলে দেয়, কিন্তু ডেফিনেটলি দুভাবেই সম্ভব। জি, দুভাবেই সম্ভব। আপনি অনলাইনেও প্রেস করতে পারেন, অথবা আপনি হার্ড কপি করে আপনি যে অ্যাড্রেস আছে সেখানেও করতে পারেন।
দুভাবেই সম্ভব। তো সেক্ষেত্রে আপনার কাছে আমার একজন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন থাকবে, যেহেতু আপনি এই বিষয়গুলো প্রচুর কাজ করেন, অভিজ্ঞতা আপনার অনেক, হয়তো এই বিষয়টি নতুন এসেছে, এটি হয়তো আপনি করেননি, কিন্তু এর আলোকে বিভিন্ন কাজ করেছেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু পরামর্শ চাইব যে আমি কি অনলাইনে করলে আমার জন্য সেটা উত্তম হবে, নাকি হার্ড কপিতে মেইলের মাধ্যমে পাঠালে উত্তম হবে? আমরা হার্ড কপি প্রসিডিউরটা ফলো করি, কিন্তু আপনার এটাতে কোনোই সমস্যা নাই, বরং হয়তো ভালো হতে পারে যে আপনি অনলাইনে যদি করতে পারেন। আমি আমার কোনো প্রেফারেন্স নেই, আমার কোনো বক্তব্য নেই এই ব্যাপারে আর কি। না, সেটা আপনার নাই, কিন্তু আমরা হয়তো ভুক্তভোগী হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে পারি যে যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের, আমাদের তো আর অভিজ্ঞতা নেই, সেই হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা করা যে কোনটা উত্তম হতে পারে। আমি হার্ড কপিতে চাই। আচ্ছা, তো অনেক ধন্যবাদ জনাব মীর মিজান, আপনি ব্যস্ত মানুষ এবং ব্যস্ততা সত্ত্বেও আজকে আমাদের আকস্মিকভাবে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আপনারা সবাই জানেন জুন মাসের 18 তারিখে যে প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, যারা জলপথে, স্থলপথে নানানভাবে অবৈধ উপায়ে দেশে এসেছেন এবং অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিনপাত করেছেন, তাদের একটি সুখের ঠিকানা, সুখের স্বপ্ন দেখানোর জন্য যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন, এদেশে নাগরিকত্ব লাভ করার একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, গ্রিন কার্ড পেয়ে নিজের জীবনকে একটি সুন্দরতম উপায়ে যাপন করার একটি সুযোগ যেটি করে দিয়েছেন, সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। যে আগামী মাসের 19 তারিখ থেকে এই আবেদনটি শুরু হবে, যেটি আমরা সর্বশেষ প্রশ্ন রেখেছিলাম যে অনলাইনেও করতে পারবো কিনা, কিংবা হার্ড কপির মাধ্যমে মেইলও পাঠাতে পারবো কিনা। দু উপায় সহজ, দুটোতেই করা যেতে পারে। তবে যেটি জরুরি, আজকের আলোচকও বলেছেন, সেটি হচ্ছে ইতোমধ্যেই যেটুকুন সময় আছে তার মধ্যে আপনি যে এই 10 বছর কষ্ট করেছেন বা আরও বেশি কষ্ট করেছেন, তার প্রমাণস্বরূপ সমস্ত কাগজপত্র ইতোমধ্যে জোগাড় করে নিন। আশা করি আপনাদের অনুষ্ঠানটি যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।